ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার যে একটা মানচিত্র, যেটা অঙ্কিত হয়েছিল এবং যেটির প্রথম পর্বটি ছিল উনার ক্ষমতায় আরোহণ করা। আর দ্বিতীয় পর্ব যেটি ছিল সেটি হলো একটা ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ তিনি ক্ষমতাটা হস্তান্তর করবেন সাময়িকভাবে, আবার এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে তিনি আবার সদল বলে ক্ষমতায় ফিরে আসবেন। তো সেই দিক থেকে তার প্রথম পর্বটি এবং দ্বিতীয় পর্বটি এতটা ব্যর্থ হয়ে গেছে যে তৃতীয় পর্বে তার যে ফিরে আসা বা তার যে অস্তিত্ব, তার যে সারভাইভাল, তার যারা অনুগত লোকজন রয়েছেন তার যে একটা মোটামুটি মিনিমাম যাকে বলা হয় নিরাপদ আমাদের এই সমাজের যে অবস্থান, এটি স্মরণকালের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়েছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরপর দুটো ব্যর্থতা, এই ব্যর্থতা এবং সর্বশেষ তার যে ফিরে আসার, ক্ষমতায় ফিরে আসার প্রকল্প, সেটিও ব্যর্থ হয়ে যাওয়া। এটির ফলে কি হলো, এই মুহূর্তে যদি সবচেয়ে বেশি এই দুনিয়াতে কেউ সুখী হয়ে থাকেন, খুশি হয়ে থাকেন, তিনি হবেন দিল্লিতে যিনি আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে সে ২০০৯ সন থেকেই তিনি বিষোদ্গার করে আসছিলেন যে আমাদের প্রবাদ বাক্য রয়েছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমরা এই বাংলাদেশে বসে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে দেখছি, যেভাবে বলছি, কিংবা তার সম্পর্কে যে বিষোদ্গার করছি বা তার জীবনের যে নেতিবাচক দিকগুলো এখন আমরা যেভাবে সামনে নিয়ে এসেছি, এটি এককভাবে শেখ হাসিনা সেই ২০০৯ সন থেকে ক্রমাগতভাবে বলে যাচ্ছিলেন। যেহেতু শেখ হাসিনার যে পোর্ট্রেট এটি ছিল রাজনৈতিক, এবং রাজনৈতিক পোর্ট্রেটে মানুষ সাধারণত যেটি হয় এস্টাবলিশমেন্ট বিরোধী হয়। যখনই কোনো রাজনৈতিক ব্যক্তি ক্ষমতায় থাকে, সঙ্গে সঙ্গে লোকজন তার বিরোধিতা করে, তার যে কোনো কর্মের বিরোধিতা করাটাকে নিজেদের একটা স্টাইল মনে করে। তো সেই অর্থে শেখ হাসিনা এখন যে সহানুভূতিটা পাচ্ছেন আমজনতের, এটা রিভার্স ছিল যেদিন তিনি ক্ষমতায় এসেছিলেন ২০০৯ সনে। এবং একই অবস্থা জনাব তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন ২০০১ থেকে ২০০৬, তারও এরকম অবস্থা ছিল। আবার তিনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন, ধীরে ধীরে তার প্রতি মানুষের সহানুভূতিটা ইতিবাচক হওয়া শুরু করলো। আবার এই যে দেখেন মাত্র ৬ মাসের মাথায় তাকে নিয়ে কী ধরনের নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেল। তো সেই অর্থে শেখ হাসিনা বা তারেক জিয়া, তাদের পক্ষে এই নেতিবাচক বিষয়াদি মোকাবেলা করার জন্য হাজার হাজার পলিটিক্যাল মাইক থাকে, লক্ষ লক্ষ হ্যান্ডস মানে হাত থাকে, হাতিয়ার থাকে। রাষ্ট্রের একটা বিশাল যন্ত্র কাজ করে, দেশি বিদেশি একটা যাকে বলা হয় পলিটিক্যাল রিসোর্স থাকে, যে রিসোর্সগুলো এই পলিটিক্যাল সরকারগুলোকে হেল্প করে। ফলে তারা কিন্তু জনগণের নেতিবাচক যে বিষয়াদি সেগুলো মোকাবেলা করতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তাদের যেহেতু কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন থাকে না, বিশাল সংখ্যক নেতাকর্মী থাকে না, একেবারে যাকে বলা হয় ভাষা ভাষা জনপ্রিয়তা এবং ভাষা ভাষার সমর্থন নিয়ে তাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলতে হয়। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতই সমালোচনা করতেন, মানুষ তার সম্পর্কে তত বেশি শ্রদ্ধাশীল হয়ে যেত এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্টের কারণে। কিন্তু পরবর্তী যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, আসার পরে যখন তার ব্যক্তিগত কতগুলো ভুল ভ্রান্তি, তারপর তার সরকারের কতগুলো ভুল ভ্রান্তি, এরপরে বৈশ্বিক পরিস্থিতি, দেশের সামগ্রিক অবস্থা, সব মিলিয়ে প্রতিটি জিনিস প্রকৃতিগতভাবে তার বিরুদ্ধে গেল। মানুষের যে সহজাত যে এস্টাবলিশমেন্ট বিরোধী মনোভাব, সেটার কারণে তার বিরুদ্ধে চলে গেল। আর শেখ হাসিনা এবং তার যারা লোকজন ছিলেন প্রশাসনের ভিতরে, বাইরে, রাজপথে ১০ মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসের কেল্লা ফতে করার জন্য একের পর এক প্রকল্প তারা বাস্তবায়ন করা শুরু করলো। ফলে কি হলো, সরকার ৩ থেকে ৪ মাস মোটামুটি একটা সুখনিদ্রা দিতে পারল। এরপর থেকে তাদের একটা বদনাম শুরু হয়ে গেল, এবং সেই বদনামে চারিদিকে শুধু ছি ছি, এই লোক দেওয়া হবে না, একটা বিশ্ব সুধী ইউনূস,
বিশ্ব বাটপার, বিশ্ব টাউট, বেঈমান, মুনাফেক এমন কোনো কথা নাই যে তার সম্পর্কে বলা হলো না। বরং তার পক্ষে যদি কোনো কথা কেউ বলতেন ওই সময়টিতে বা এখন কেউ বলার চেষ্টা করেন, মুহূর্তের মধ্যে লোকজন তার উপর ঝাঁপিয়ে পড়তো যে কী ধরনের কথাবার্তা। তো এরকম একটা অবস্থা যখন শুরু হলো, তখন তিনি যেখানে হাত দেন সেখানেই তার হাতের আগুনের আঁচ তিনি অনুভব করতে থাকলেন। আস্তে, আস্তে সরকারের সমস্ত সম্ভাবনার দ্বারগুলো বন্ধ হয়ে গেল। রাষ্ট্র ক্ষমতা তার জন্য অস্বস্তিকর হয়ে পড়ল। এই জনপদ তার জন্য ভয়ঙ্কর হয়ে পড়ল। এবং তিনি সুস্থভাবে কোথাও মুভমেন্ট করবেন, এরকম একটা অবস্থা তৈরি হলো না। এর বাইরে তিনি বহু মানুষের সঙ্গে শত্রুতা শুরু করে দিলেন এবং ওই শত্রুতাকে মোকাবেলা করার জন্য তার যে ধরনের বন্ধু দরকার ছিল, সেই বন্ধু তিনি আসলে ম্যানেজ করতে পারেননি। ফলে কি হলো? তাকে ক্ষমতা থেকে যেতে হলো এবং এতটা তড়িঘড়ি করে যেতে হলো যার জন্য তার কোনো প্রস্তুতি ছিল না। তার মূলত প্রস্তুতি ছিল ৫ বছর থাকার, কম করে হলেও ৫ বছর থাকার। তার দ্বিতীয় প্রস্তুতি ছিল একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম দাঁড়া করা, সেটা এনসিপি হোক কিংবা জামাত হোক, তাদের মাধ্যমে ক্ষমতা এরকম নিরাপদ কারোর কাছে, গোষ্ঠীর কাছে সেটা হস্তান্তর করে যাওয়া যেন তার মানে আগামী যতদিন তিনি জীবিত থাকেন ততদিন যেন তার সব কিছু নিরাপদ থাকে। কিন্তু ঘটনা একটার পর একটা ঘটতে থাকলো। এখন সেই ঘটনা শেখ হাসিনা ঘটিয়েছেন, তার লোক ঘটিয়েছেন, দেশ ঘটিয়েছে, আল্লাহ ঘটিয়েছেন বা কে ঘটিয়েছেন, ইভেন ইবলিস ঘটাতে পারে, উই ডোন্ট নো। কিন্তু ঘটনা যেটা ঘটেছে তার ফলে কী হলো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে শ্রদ্ধেয়, এতটা শ্রদ্ধা, এতটা জনপ্রিয়তা আমার কাছে মনে হয় না যে বঙ্গবন্ধুও পেয়েছিলেন যেভাবে আগস্ট মাসের ২০২৪ সনের আগস্ট মাসের ৮ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছিলেন। তো যা হোক, সেই জনসমর্থন, সেই ভালোবাসা এখন অনেকটা বুমেরাং হয়ে পড়ল। এরপরে যখন বুমেরাং হলো, তিনি তড়িঘড়ি করে ব্রিটিশরা যেভাবে লর্ড মাউন্ট ব্যাটেনকে দিয়ে জওহরলাল নেহরুকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মৌলানা আবুল কালাম আজাদকে, পুরো ইন্ডিয়ান কংগ্রেসকে এবং অ্যাট দ্য সেম টাইম মুসলিম লীগকে, ভারতীয় মুসলিম লীগকে একীভূত করে তাদেরকে কনভিন্স করে যেভাবে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে গিয়েছিল এবং মেঘনা চাইতেই বৃষ্টি হয়েছিল, ঠিক সেইভাবে বিএনপিকে রাজি খুশি করিয়ে বা বিএনপি রাজি খুশি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে থেকে ক্ষমতাটা নিয়ে নিলেন। যা আমরা পর্দার আড়ালে কি হয়েছে জানি না, কিন্তু যা আমরা অনুমান করেছিলাম যে সেখানে তার ফিরে আসার হয়তো একটা দেন দরবার ছিল, একটা স্কোপ ছিল, হয়তো রাষ্ট্রপতি রূপে, হয়তো আরও বড় কিছু ন্যায়পাল রূপে, এরকম ইত্যাদি নানা প্রক্রিয়ায় তাকে সম্মানিত কোনো পদ পদবিতে ফিরিয়ে আনানোর সুযোগ ছিল। তার সঙ্গে সঙ্গে একটা লোভ ছিল, লালসা ছিল, কামনা ছিল, বাসনা ছিল। তিনি যে পুরো সময়টা ১৮ মাস ধরে যে সংস্কারের কথা বলেছেন, যে সংবিধান সংশোধনের কথা বলেছেন, যে নতুন একটা রাজনীতির কথা বলেছেন, সেটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে তিনি প্যারালাল সরকার রূপে, গভর্নমেন্ট রূপে অত্যন্ত শক্তিশালী একটি অবস্থান ধরে রেখে বাংলাদেশের রাজনীতিতে অমরত্ব লাভ করতে পারবেন। সেটি সাম্প্রতিক সময় একেবারে মুখ থুবড়ে পড়েছে। প্রেসিডেন্ট পদে তার নিয়োগ নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছিল, সেটা অলংকারিক প্রেসিডেন্ট হন কিংবা ধরুন ওই যে তিনি যেভাবে সংস্কার করেছিলেন, ক্ষমতার ভারসাম্য সম্পন্ন, অধিকতর শক্তিশালী একজন সাংবিধানিক ক্ষমতার সম্পন্ন প্রেসিডেন্ট, তার কোনোটাই এখন আর হচ্ছে না। বিএনপি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, জামাত দিয়েছে কর্নেল অলিকে। আর এখন যদি এই বিএনপি এবং জামাতের উপর কোনো অলৌকিক ক্ষমতা ভর না করে, অর্থাৎ আজরাইল এসে একেবারে এদের গলার কাছে এসে হলকুম চেপে ধরে বলবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই রাষ্ট্রপতি পদে নিয়োগ দাও, এরকম যদি কোনো ঘটনা না ঘটে, তাহলে এখানে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিরে আসার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা নেই। ফলে কি হলো, তার প্রথম প্রকল্প ক্ষমতায় আসা, দ্বিতীয় প্রকল্প হলো ক্ষমতায় ফিরে আসা। এই দুটো প্রকল্প একদম 100% যে ব্যর্থ হলো, এটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার একটা নৈতিক বিজয়
এখানে শেখ হাসিনার কোনো ডিজায়ার থাকুক, কুটচাল থাকুক, ইচ্ছা অনিচ্ছা থাকুক, কিন্তু এই দুটো প্রকল্পে মোটামুটি যদি পৃথিবীতে কেউ খুশি হয়ে থাকে তাহলে শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হয়েছে। এখন শেখ হাসিনা ডিসেম্বর মাসে ফিরে আসা, উই ডোন্ট নো সে আদৌ ফিরে আসবেন কিনা, আসতে পারবেন কিনা, বা আসতে পারার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু এই যে অগস্ট মাস মাঝামাঝি, এরপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 4টে মাস, এই 4টে মাস এই বুড়ো ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সাইকোলজিক্যাল প্রবলেম হবে, প্রতি মুহূর্তে তার যে ব্রঙ্কাইটিস সমস্যা হবে, নিউমোনিয়ার সমস্যা হবে, হার্টের ইমব্যালেন্স হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। শেখ হাসিনা যদি আসে ডিসেম্বর মাসে, যদি কোনো মতে ঢুকে যায়, যদি ক্ষমতায় ফিরে পায়, তাহলে কি হবে? এই আতঙ্ক তাকে তাড়া করবে। দ্বিতীয়ত হলো যে এই 4 মাসে তার শরীর নষ্ট হয়ে যাবে, মন নষ্ট হয়ে যাবে, এবং সরকারের পক্ষ থেকে তাকে এখন যে অবস্থায় তিনি আছেন সেখানে তাকে তুলে আনা, তাকে সাহায্য করা, এটা সরকারের জন্য একটা লস প্রজেক্ট। এই সরকার যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ন্যূনতম যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে, সেক্ষেত্রে সরকারের নম্বর কাটা যাবে। বরং সরকার এখন যদি উত্তেজিত হয়ে, যেটা পপুলার পলিটিক্যাল অ্যাটিটিউড বলে, সেই পপুলার পলিটিক্যাল অ্যাটিটিউড দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন, যাদের বিরুদ্ধে খুব বদনাম হয়েছিল, যেমন ধরেন জুলাই জাদুঘরের লুটপাট নিয়ে ভীষণ রকম কথাবার্তা হচ্ছে ফারুকীর বিরুদ্ধে, হয়ে গেল ফারুকীর বিরুদ্ধে মামলা। অন্য যে সকল উপদেষ্টা যারা রয়েছে, যাদের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে, তাদের বিরুদ্ধে 2-4টা মামলা হলো, ইনক্লুডিং নূরজাহান বেগম সহ। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত করানোর জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে। এটা আওয়ামী লীগের কোনো কিছু না, বিএনপির লোকজনই চাচ্ছে এই কাজটি হোক। এরকম যদি সরকার তার যে কোনো জনরোষ, যে কোনো সমস্যা, যে কোনো পরিবেশ পরিস্থিতি প্রতিকূল, যেগুলো মোকাবেলা করার জন্য সরকারকে নাটক করতে হবে, এরকম যদি 1টা-2টো নাটক সরকার শুরু করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিমের বিরুদ্ধে, ঠিক সেই কারণে কি হবে, ওনার জীবন শেখ হাসিনা আসার আগেই রীতিমতো তেনা তেনা হয়ে যাবে। আর ডিসেম্বরে যদি আল্লাহ না করুক আপাত চলে আসে, আপনারা বুঝতেই পারছেন এই বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট, তার দশা যে কী হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ